আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলমান দেখার জন্য। চলমান সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান, কিন্তু সবসময় আমরা রাজনীতি নিয়ে কথা বলি না, বলবো না, এই কথাটা আপনাদেরকে আগেও বলেছি। তবে সব কথা দিলে সব কথা সব সপ্তাহে রাখা যায় না, কিন্তু এখন আমরা চেষ্টা করছি অন্তত বৃহস্পতিবার রাত, যেটাকে সারা পৃথিবীতে বলে উইকেন্ডের শুরু, সেই উইকেন্ডের শুরুর রাতটাকে আমরা রাজনৈতিক কচকচানি থেকে একটু আলাদা করতে চাইছি। কেন চাইছি? কারণ রাজনীতি কিন্তু শুধুমাত্র সংসদে, পথে কিংবা রাজপথে কিংবা আন্দোলনে, এই ব্যাপারটা সেরকম না। রাজনীতি আসলে সব জায়গাতেই থাকে। সংস্কৃতিরও একটা রাজনীতি আছে, বিনোদনের একটা রাজনীতি আছে, প্রেমেরও একটা রাজনীতি আছে। এরকম বিভিন্ন জায়গাতে ছোট ছোট কূটনৈতিক সম্পর্ক আছে, কোথাও কোথাও এমন এমন সব ঘটনা ঘটে যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। এবং আমরা সবসময় ভাবি বিনোদন জগতের লোকজন না জানি কত সুখী, তাদের কোনো বেদনা নাই, তারা যেন সকালবেলা উঠে ফ্রেঞ্চ ফ্রাই খায় আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় শুধু সিরাম টিরাম লাগিয়ে ঘুমিয়ে যায়। ব্যাপারটা তো সোজা না, ব্যাপারটা অনেক কঠিন। কারণ আমরা এই অনুষ্ঠানে জানবার চেষ্টা করব যে আমাদের বিনোদন জগতের মানুষেরা যারা সৃজনশীল কাজ করেন, তাদের জীবনে কি আসলে বেদনা আছে, তাদের জীবনে কি আনন্দ আছে, সেই আনন্দ কীরকম কিংবা বেদনাটার ছবিটা কীরকম। দুইজন মানুষকে আজকে দাওয়াত দিয়েছে এখানে, দুজনই খুবই তরুণ এবং তাদের একটা ট্র্যাক রেকর্ড আছে। তারা চমৎকার সব কাজ করেছেন, যখনই কাজ করেছেন তখনই আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু কাজের বেলায় তারা মনে একটু বেছে কাজ করেন। এবং আজকে আমরা তাই আমাদের বিষয় নিয়েছি বেছে সৃজনশীলতার আনন্দ বেদনা। এবং নেক্সাস যারা ডিভাইসে দেখবেন তারা দেখতে পারবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়। আর যদি ফেসবুকে যান, ভেরিফাইড একটা পেজ আছে যেখানে একটা টিক মার্ক আছে, ওইটা দেখে আপনারা খুঁজে নেবেন যে আমরা আসল। এখন ফেকের দুনিয়া, এআই এর দুনিয়া, এবং আমাদের সঙ্গে দুজন আছেন, আফসানারা বিন্দু অভিনেত্রী, তারপরে তারা লিখেছে মডেল, কিন্তু আমি তো জানি যে আপনি একজন ডিজাইনারও, সৃজনশীল কাজ করেন ওইখানে, সুন্দর সুন্দর পোশাক তৈরি করেন, তাই না? আপনি তো একজন শিল্পী আসলে নানানভাবে। আমি সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার আজকের চাওয়া হচ্ছে আমার সাথে আরো একজন আছে, আপনি পরিচয় দেননি বলে আমি আসছি না, পরিচয় করে দিন তারপরে। হ্যাঁ, আছেন সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। তার একটা কাজ দেখে আমি এতই মুগ্ধ হয়েছিলাম যে আমি উঠতে পারি নাই টেলিভিশনের সামনে থেকে। আমি বসেই ছিলাম সেটটার সামনে, আমি দেখছিলাম একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে কাজটা দেখে এত মুগ্ধ হয়েছিলাম আমি উঠি নাই। পুরো জিনিসটা, পুরো সিরিয়ালটা আমি এক টানে শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। তো শাওকির আমি একজন ভক্ত, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। বিন্দু, আপনি কিছু বলছিলেন। কথাটা শুরুতেই কিন্তু ভুল। আমরা শর্ত ছিল যে আপনি আমাদেরকে আপনি বলে সম্বোধন করতে পারবেন না, আমি অবশ্যই। এবং আমরা জানি যে আপনি অনুষ্ঠানে কাউকে আসলে তুমি করে সম্বোধন করেন না, আমরা চাই না। আমরা চাই আর কি, আমরা মানে আমি যখন ছোট ছিলাম তখন টেলিভিশনে গ্রামার ছিল, এখন তো তুই তুই সবই বলে, তুমি বলে, তুই বলে, কি বলে মাঝে মাঝে আমি বুঝি না, কিন্তু আমার অভ্যাসটা রয়ে গেছে। আচ্ছা, আজকে আমি সবাইকে তুমি বলবো। তো বিন্দু এবং শাওকি, তোমাদের দুজনকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা সরাসরি একটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে শাওকি, আমরা দেখছি এই ইদানিং খুবই একটা ট্রেইলার চলে এসেছে, এবং মানুষ তো এখন যে কোনো কিছু দেখার আগে একটুখানি চেখে দেখে। আমরা যেমন বলি যে লবণ হয়েছে কিনা, ওরকম ট্রেইলার হচ্ছে লবণের মতো, আমরা দেখি তারপর সিদ্ধান্ত নেই যে আমরা কতটুকু দেখবো না। হেডলাইন নামে একটা সুন্দর কাজ, কিন্তু সেইখানে শাওকি হচ্ছে লেখক। আমি লেখক। হ্যাঁ, লিখতে ভালো লাগে বেশি না নির্মাণ করতে ভালো লাগে বেশি, কোনটা? লেখাটা তো ইজিয়ার দেন ক্রিয়েশন অর পুরো মেকিংটা। আমাদের দেশে ফিল্ম মেকিং মাঠে নামা একটা পাহাড় ঠেলার সমান। সেটা তো পরিবেশের কারণে, কারণ এখানে সবকিছু ঠিক গুছানো নাই, একদমই প্রত্যেককে যার যারটা নিজেকে গুছিয়ে নিতে হয়। একটা টিম থেকে শুরু করে এমনকি কোথায় শুটিং হবে কি, এগুলো সব দেখা যায় যে 2-4 জন মানুষ করছে। একদম অন্য দেশে এগুলো করার জন্য জায়গা তৈরি করা আছে, ফিল্ম সিটি থাকে, নানান ধরনের মানুষ থাকে যারা স্পেশালিস্ট, আমি দেখেছি। তা আমাদের এখানে নাই, তো আমরা তো নাইয়ের দেশের লোক। কিন্তু আমার কাছে তো সবসময় মনে হয় লেখাটা বড় কঠিন বেশি, কারণ লিখতে গেলে ইমাজিন করতে হয়, কল্পনা করতে হয়। লিখতে গেলে কঠিন বেশি, আর যিনি বানান তিনি তো লেখাটা হাতে পেয়েছেন, একটা কল্পনা হাতে পেয়েছেন। লেখার সময় ভয় কম থাকে, কারণ এটা তো আর উপন্যাস না যেটা বইমেলায় যাবে। সো আমি জানি যে লিখতেছি, এটা বানান ভুল হলেও কেউ এটা পড়বে না কোনো সময়, এটা তো গ্রামার চেক তো আর করবে না কোনো সময় স্ক্রিন পেতে। এটা তো পরীক্ষার খাতা না। এটা বানান যেটাই হোক না কেন, অ্যাক্টর যদি সুন্দর করে লাইন ডেলিভার করে তাহলে তো হয়ে গেল। মানে আমার এন্ড ইউজার হচ্ছে কি অ্যাক্টরস অথবা টেকনিশিয়ানস। লেখাটাকে যারা তৈরি করে তাদের অনেকটা ভূমিকা থাকে লেখাটা পপুলার করার জন্য বা মানুষের কাছে নিয়ে যাওয়ার। একদম আমার এন্ড ইউজার অডিয়েন্স না, সেখানে ফিয়ারলেস থাকা যায়। বানানোর সময় তো হচ্ছে কি আমি এখন যাই ক্যাপচার করব সেটা তো এন্ড ইউজারের কাছে যাবে।
আপনি দেখবেন, তুষার ভাই দেখবেন, তুষার ভাই কি বসায় রাখতে পারবো তাকে আমি, সেই টেনশনটা থাকে। কিন্তু লেখার সময় তো আপনি তো আর স্ক্রিপ্টটা পড়বেন না কোনো সময়, তুষার ভাই তো পড়বে না, সো ভয়টা কম। কিন্তু লেখা আরও স্ট্রেসফুল জব, কারণ আমি অনেক সময় বলি জিনিসটা যে একটা ভালো লেখার জন্য একটা শক্ত টেবিল কিনতে হয় প্রথমে, যাতে যদি জোরে মাথা বাড়ি দিই টেবিলটা না ভাঙে। বিকজ কালকে সকালে যে কিছু আসবে আমার মাথায়, ইউ হ্যাভ নো আইডিয়া। কিন্তু মেকিংয়ের সময় কালকে যদি আমি, ইফ আই এম নট অ্যাট মাই বেস্ট, কেউ না কেউ আসে 40 জনের ভিতরে যেই শুটিংটা আজকে করে ফেলবে। ইফ আই এম ব্লেসড উইথ গুড অ্যাক্টার্স, গুড টেকনিশিয়ানস, শুটিংটা হয়ে যাবে। বাট লেখা তো নিজেরই করতে হবে, সো ইটস মোর স্ট্রেসফুল। বাট সবচেয়ে আনন্দ হয় যখন হচ্ছে কি আপনি কিছুটা লিখছেন, অথবা অন্য কারোর লেখাই হোক, ওই স্ক্রিপ্ট টু স্ক্রিন যখন হচ্ছে কি ট্রান্সলেট হচ্ছে, ওই মোমেন্ট, ইটস ব্রিফ মোমেন্ট, যেটা হচ্ছে শুটিংয়ের সময় অথবা এডিটিংয়ের সময় আমরা দেখি। হয়েছে যে তুমি লিখেছো আর স্ক্রিনে যেটা দেখছো তোমার মনে হয়েছে যে যা লিখেছিলে তার চেয়ে ভালো কিছু হচ্ছে? হ্যাঁ, এটা হয়েছে। উদাহরণ আছে? তাকদিরের ক্লাইম্যাক্স প্রবাবলি, মানে যখন মন্টু মারা যায়, সেটা হেডলাইনেই অনেক সিন আছে যেটা হচ্ছে লেখার চেয়ে বেটার আর কি। কিন্তু বেশিরভাগ সময়, মোর অফেন দ্যান নট, লেখার চেয়ে খারাপই হয়। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বিন্দু, তোমার একটা লম্বা জার্নি আছে, ভালো ছাত্রী, কিন্তু তুমি কি কারণে যেন একটা সুন্দরী প্রতিযোগিতায় যোগ দিয়েছিলে, তারপর সেখানে জিতেছো। জেতার পরে তুমি কিন্তু সবার আগে ফিল্মের দিকে গিয়েছিলে, আবার ফিল্ম থেকে তুমি নিজেকে নিয়ে এসেছো, এনে আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়েছো, আবার একটা সময় এসে আবার একটু অভিনয় করছো। তোমার কি এরকম একটা চঞ্চলতা আছে, মানে তুমি বিভিন্ন জায়গাতে যেতে আসতে পছন্দ করো, কিছুদিন থাকো তারপরে থাকো না? আপনি যত সুন্দর করে গুছিয়ে বললেন, আমি আসলে তো গুছিয়ে কখনো চিন্তাও করিনি যে আমার লাইফে আসলে এই গ্রাফগুলো এরকম ছিল, আপ ডাউন। আমার কাছে মনে হয়, আমি একটু সবাইকে বলি, আপনাকেও অনেকবার বলছি, যে আমি একটু বোকা। আমি হয়তো বুঝি কম কিছু জায়গায়, হয়তো ইমোশন দিয়ে বেশি চিন্তা করি। তো যে মুহূর্তে যেটা যে সময় মনে হয়েছে যে ওটা আমার জন্য সঠিক, এই কাজটা আমি করতে চাই, আমি তখন ওটাই করেছি না। কোনো কিছুর জন্য কখনো কোনো পিছু টান ছিল না। এটা অনেকে বলে এটা খুব খারাপ, অনেকে বলে এটা ভালো। তো আমার কাছে মনে হয়েছে যে যখন যে কাজটা করেছি ওটা আসলে সততার সাথে করার চেষ্টা করেছি। এটা তো একটা ফিলোসফি লাইফে। টলস্টয় একটা গল্প লিখেছিলেন যেখানে বলেছিলেন যে মানুষ যে কাজটা যখন করে ওইটাই তার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আবার জন লেননের গান আছে যে একদিন একদিন করে বাঁচার গান, যে আমরা একদিন একদিন করে যদি বাঁচি, ভালো মতো বাঁচি, তাহলে প্রত্যেকটা দিন সুন্দর হয়। আমরা জানতে চাই যে বিন্দুর ফিলোসফি কি আসলে, যে টু ডু দ্য রাইট থিং এট দ্য রাইট মোমেন্ট, ওয়ান ডে এট এ টাইম। ওয়ান ডে এট এ টাইম। আচ্ছা, তো বিন্দু তো ড্রেস ডিজাইনও করে, কিন্তু কেন সবাই খালি লেখে যে অভিনেত্রী ও মডেল? সে তো ডিজাইনারও। কারণ আসলে অনেকেই, মানে বেশিরভাগ মানুষ জানেন না যে আমি আসলে একটা ব্যবসার সাথে জড়িত। আমার একটা ছোট দোকান আছে, এটা অনেকেই আসলে জানেন না। সেটা তো খুবই ক্রিয়েটিভ জায়গা, নিজের তৈরি করা জিনিস। হ্যাঁ, সেম। আসলে আমি যদি বলি, আমার অভিনেত্রী হিসেবে একটা চরিত্রকে যখন একদম জিরো থেকে আস্তে আস্তে করে ওটাকে পেলে পুষে বড় করতে হয়, ওটাকে ম্যানুফ্যাকচার করতে হয়, একটা স্ট্রাকচার দিতে হয়, তারপর একটা ক্যারেক্টার, সব কিছু মিলিয়ে একটা প্রোডাক্ট দাঁড়ায়। সেম জিনিসটা আসলে আমি যে কাজটা করছি, আমার একটা বুটিক হাউস আছে, ওখানেও তাই হয়। আমার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে একটা বেদনা কেমন, মানে কোন জায়গাটা বেশি বেদনার? এই যে প্রত্যেকদিন কাজটা করা, যেটা এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে যে এই যে মাঝে মাঝে নিজেকে ভেঙে অভিনয় করা, এক এক সময় এক এক চরিত্র, কোনটা বেশি বেদনার বা কোনটা বেশি আনন্দের? কোনোটাই বেদনার নয়। আনন্দ তো আসলে কোনো দিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়। 100% টাইম যে আনন্দ ভোগ করি তা তো নয়। বাট আমি স্যাটিসফাইড। আমি যাই করছি, আমি আমার জায়গা থেকে কোনো কমপ্লেন নাই। আমি কখনো নিজেকে কমপ্লেন দেওয়ার সুযোগ দিই নাই লাইফে। আমরা আশেপাশের কাজগুলো নিয়ে গল্প করব। আমরা জানতে চাইবো যে এই কাজগুলোর কোনটার পিছনে কি হয়েছিল, কোনটার কি গল্প, কোথাও কি কোনো বেদনার কিচ্ছু ঘটে নাই, সবকিছু স্মুথ অ্যাজ সিল্ক। আমরা যখন ছোটবেলায় একটা এয়ারলাইন্সের বিজ্ঞাপন দেখতাম, বলতে যে স্মুথ অ্যাজ সিল্ক। হ্যাঁ, কিন্তু আমি ওই বিমানে যতবার চড়েছি টার্বুলেন্স ছিল, খুব একটা স্মুথ অ্যাজ সিল্ক হয় নাই। আমরা যাই, জীবন তো আসলে স্মুথ অ্যাজ সিল্কও না, জীবন বেড অফ রোজেসও না। এবং যারা লেখে বা যারা এই ধরনের সৃজনশীল কাজ করে, তারা কিন্তু জীবনের ওই কাটার জায়গাটা, একেবারে কণ্টকযুক্ত জায়গাটা এবং খুবই আনন্দের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, দুইটাকেই দেখতে পায়। এই যে নানানভাবে জীবনকে দেখা, এটা নাকি অনেক সময় যারা লেখে বা নির্মাণ করে তাদেরকে অনেক বেদনায় নিমজ্জিত করে। কারণ তারা তো জীবনটাকে সাধারণ মানুষের মতো দেখছে না, তারা শুধু নিজের জীবনটা দেখে না, অন্য লোকদের জীবনও দেখে। যেমন এই যে একটা সিরিয়াল
তুমি লিখেছো, এবং সেখানে তো অন্যের জীবন আছে। হ্যাঁ, বেশিরভাগই অন্যের জীবন। এবং সেটা নাকি সাংবাদিকদেরকে নিয়ে সাংবাদিকদেরকে নিয়ে কিছু লেখা তো বিপজ্জনক। তারা যদি মাইন্ড করে বলে যে না আমরা এরকম না, সাংবাদিক, চিকিৎসক, উকিল, এদেরকে কিন্তু ঘাটানো খুব বিপজ্জনক। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিন্তু আপনি যদি দেখেন, আমরা গল্পতে একটা হিরো ক্রিয়েট করি, হিরো থাকে, হ্যাঁ। সো অনেক সময় আপনার কাছে বেশি হিরোইক লাগে, অনেক সময় কম লাগে, অনেক সময় সুপার হিরো লাগে, রাইট? যদি আপনি দেখেন যে হিস্টোরিক্যালি নোবেল প্রফেশনস ইজ এ জার্নালিস্ট, ইজ এ টিচার, ইজ এ ডক্টর। আমরা এই পেশাগুলোকে সম্মান করি বা করতে চাই, এবং তাহলে জবটাই হিরোইক। ওই জবটার মধ্যে হিরো হওয়ার অনেক সুযোগ আছে। তার জব ঠিক মতো করে, অনেস্টলি এত বেসিকটাই করে, আপনি যদি খেয়াল করে দেখেন দ্যাটস দ্য জব অফ এ হিরো। কিন্তু আমরা এটাকে কিভাবে জানি ইগনোর করি। উই লুক ফর হিরো সামওয়্যার এলস, অন্য জায়গায় খুঁজি, আমাদের ভিতরেই আছে। কিন্তু আমরা তো দেখি অনেকে এত সুযোগ থাকা সত্ত্বেও হিরো হতে চায় না। ধরেন বিরাট শিল্পপতির কাছ থেকে আইফোন নিয়ে নেয়, কিংবা কারোর সাথে কম্প্রোমাইজ করে ফেলে, এক ধরনের সমঝোতায় চলে যায়। আমি সাংবাদিকদের কথা বলছি। আবার ডাক্তাররাও আছে, দেখা যায় যে অনেক সময় কমিশন খেয়ে ফেলে। সবাই তো আর ভালো না, কিছু কিছু থাকে। এই যে মানুষ হিরো হওয়ার এত সুযোগ থাকলেও হিরো হওয়ার সুযোগ নেয় না। আমরা উকিলদেরকেও দেখেছি, যত দুষ্ট লোকদের লয়ার হয়, ভালো লোকরা টাকা দিতে পারে না বলে তাদেরকে। আমার কাছে মনে হয় না যে এটা প্রফেশনের দোষ, বাট রাদার ওই ব্যক্তির সমস্যা। আর ব্যক্তি হিসেবে আমরা সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে শেডে। এই হেডলাইনের মধ্যে এরকম হিরো আছে। আমরা সাধারণত ছোটবেলা থেকে যেসব আমরা গল্প দিছি, সেগুলোতে আপনি খেয়াল করে দেখেন, অর্ডিনারি পিপল ইন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনস। অর্ডিনারি পিপল না, বেসিক কিছু তারা যদি কাজটা ঠিক মতো করে, ওইটাকে হিরোইক লাগে। এবং এইটাই আমাদের ইচ্ছা ছিল, মানে অনিম যে ব্যাপারটা এরকম, নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। I would say that never underestimate anybody who does his job honestly. আচ্ছা, সৎ লোককে আন্ডারএস্টিমেট করা উচিত না, মানে সততা তার একটা, সে তো তার কাজটাই করতেছে। যে সৎভাবে তার কাজটা করে সে আসলে অনেক শক্তিশালী। হ্যাঁ, যদি সব জার্নালিস্ট তার ঠিকমতো কাজটা করতো, তাহলে হ্যাঁ, বিন্দু কিন্তু একই রকম কথা বলেছো যে যে কাজটা করি সেই কাজটা ঠিক মতো করার চেষ্টা করি। এই কাজটা করে কেমন লেগেছে? কারণ তুমি তো, সবাই বলে তো, মানে আমি একটা জেনজির ভাষা ইউজ করি, তোমার অনেক ভাব, সব কাজ করো না, বেছে বেছে কাজ করো। আমরা মনে করছিলাম তাই। আচ্ছা, এইটা আমি শুনবো। আচ্ছা, তো প্রথম কথা, আমাকে প্রশ্ন করা হয়েছে এরকম যে আমি কেন আসলে এই কাজটার সাথে সম্পৃক্ত হতে চেয়েছি। মোটা দাগে যে কোনো পারফর্মার, আর্টিস্টরা শুরুতে বলেন আসলে যে আমার স্টোরিটা ভালো লেগেছে, আমার ক্যারেক্টার ভালো লেগেছে বলে। আমার অবশ্যই আমি যে ক্যারেক্টারে গ্রাফ পেয়েছি আমার ভালো লেগেছে, কিন্তু আমার প্রথম কারণটা হচ্ছে যে আমি এই হইচইয়ের যে শো রানার্স, যারা মেকার্স, যে টিমটা, আমি আসলে ওনাদেরকে দেখে মেসমারাইজড। এবং এটা সত্যি কথা বলতে, উনি সামনে আছেন বলে বলছি না, আমরা ইন্ডাস্ট্রিতে আমি বিশ্বাস করি যারা অভিনেতা অভিনেত্রী আছেন সবারই একটা কাজের জায়গা থেকে, আকাঙ্ক্ষার জায়গা থেকে থাকে যে আমি একজন এমন একজন ডিরেক্টরের সাথে কাজ করতে চাই বা এমন একটা টিমের সাথে কাজ করতে চাই যেখানে আসলে আমি ভরসা করতে পারবো। তো ওনারা ওনাদের সেই জায়গাটা, শাওকি ভাই এবং আমার যিনি ডিরেক্টর আছেন সালে সোভান, অনিম, আমাদের আরেকজন রাইটার আছেন স্বাধীন আহমেদ, প্রত্যেকের জায়গায় এতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে ওনারা যে কাজটুকু করেন আসলে অনেস্টির সাথে করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এই শো রানারদের সাথে প্রথমত কাজটা করতে চাই। এরপর আসি যে আমি অবশ্যই যেহেতু কাজ কম করি, আমার জন্য ক্যারেক্টারটা ঠিক ছিল কিনা, ওই যে আবারও ভরসার জায়গা। আমার কাছে মনে হচ্ছে ওনারা যখন আমাকে ভেবেছেন এই চরিত্রে, আই নো ফর আ ফ্যাক্ট যে ওনারা আমাকে নিয়ে আমার যথাযোগ্য যে সম্মানের সাথে, মর্যাদার সাথে যে কাজ, মানে ক্রাফটের কাজের সুযোগটা ওনারা করে দেবেন, ওটা ওনারা করে দিয়েছেন। দ্যাটস হাউ ইট। তাহলে এই কাজটা তো আনন্দের ছিল? আনন্দের ছিল অবশ্যই। তো একটা দুইটা আনন্দের গল্প শুনি। আনন্দের গল্প বা যে কোনো কাজের আনন্দের গল্প। আমাদের জীবনে কত ধরনের আনন্দের ঘটনা ঘটে। আমি একটা খুব মজার কথা বলি। আমি তো টক শোর লোক ছিলাম না। আমি যখন টক শো করতে শুরু করি, হঠাৎ একজন খুবই বয়স্ক ভদ্রমহিলা আমাকে ফোন করতে শুরু করলেন, এবং ফোন করে উনি জিজ্ঞেস করেন তুমি খেয়েছো? আমি তো জিজ্ঞেস করেছি যে আপনাকে আমি চিনি না। আপনি বলে যে আমি তোমার ফোন নাম্বার জোগাড় করেছি, মূল বিষয় হচ্ছে যে এত কথা বলছো, স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আমি এতই আপ্লুত হলাম যে একজন অচেনা মানুষ, উনি চিন্তা করছেন যে
আপনাকে শরীর ঠিক ভালো রাখা থাকতে লাগবে, আমি হবে। খেয়েছি কিনা, মায়ের বয়স উনি। তো আমি খুবই অবাক হয়েছি, এটা একটা আনন্দের স্মৃতি। আমি ওনাকে দেখি নাই, উনি মাঝে মাঝে ফোন করতেন, কিছুদিন করছেন না, হয়তো অসুস্থ, আমি খোঁজ নিব। কিন্তু উনি এটাও বলেছেন আমাকে যে মানে উনি চান যে আমি একটা কিছু আরো বড় কিছু করি। একটা লোক, আমি নিজে চাই না আমি বড় কিছু করি, কিন্তু উনি চাইছেন। তো এরকম আনন্দের ঘটনা কত ঘটে না জীবনে। ঘটে, ঘটে। এই যে আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু সওয়াল জবাব করছি না, আজকে আমরা গল্প করছি। আপনি এই প্রশ্নটা ওনাকে করেন যে উনি আমাকে নিয়ে কোন কোন বিষয়ে আসলে আপ্লুত ছিলেন আর আমি ওনাকে কতটুকু যন্ত্রণা দিয়েছি। ও পেইন তৈরি করেছে, যন্ত্রণা তৈরি করেছে বিনা? আরে না, করে নাই না। আচ্ছা, কিন্তু আমরা একটু জানি যে এই যে ওটিটি, হ্যাঁ, এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, ওভার দ্য টপ। হ্যাঁ, ওভার দ্য টপ। এটা কেন? এটা কি এখানে যারা কাজ করে তাদের চিন্তা ভাবনা মানুষের ভাবনার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়? অনেক সময় যায়, অনেক সময় যায়। আচ্ছা, আমার এখন আমরা দেখতে পাচ্ছি সিনেমাতেও হয় এরকম, সিনেমা যেটা একদম উপর দিয়ে যাচ্ছে, বোঝা যায় না। বেশিরভাগ সিনেমা এরকম। হ্যাঁ, মেধাবী মানুষকে আসলে চায় যে তার মেধা প্রমাণ করার জন্য এমন একটা কিছু তৈরি করবে যেটা করলে পরে কম লোক বুঝবে, কিন্তু খুব যারা মেধাবী তারাই বুঝবে। এটা কি আসলে চায়? আমার মনে হয় না এটা চায়। আমার মনে হয় মেধাবী যদি পরিচালক হয়ে থাকে, ফর এক্সাম্পল ক্রিস্টোফার নোলান, হ্যাঁ, আমার খুব প্রিয়, রাইট? আমারও প্রিয় এবং সাধারণ মানুষেরও প্রিয়। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাটম্যান ক্যারেক্টারও আমার প্রিয়। উনি খুবই কমপ্লিকেটেড একটা স্টোরি বলে, কিন্তু শেষ পর্যন্ত সে অডিয়েন্সকে বোঝায় দেয় এবং অডিয়েন্স ফিলস এম্পাওয়ার্ড যে আমি হয়তো অনেক জ্ঞানী। তো অডিয়েন্সকেও সে জ্ঞানী ফিল করায়, যদি অত জ্ঞানী না তাও ফিল করায়। সো এইটা হচ্ছে লেগে মেধাবী পরিচালকের কাজ, টু এম্পাওয়ার দ্য অডিয়েন্স। গথম তো আসলে নিউ ইয়র্ক, মানে এক অর্থে মেটাফরিক্যালি ইয়েস, মেটাফরিক্যালি ইয়েস, মেটাফরিক্যালি এটা নিউ ইয়র্ক আসলে। এবং ওইখানে এই যদিও এটা একটা কার্টুন, মানে একটা ক্যারেক্টার, কমিক ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার, কিন্তু এই কমিক বুক থেকে আসা এই ক্যারেক্টারটা কিন্তু অনেক মানবিক কথাবার্তা বলে এবং সিস্টেমটাকে তুলে ধরে কিন্তু একটা অদ্ভুত জায়গা থেকে, ভিলেনগুলি পর্যন্ত সিস্টেমের খারাপ জায়গাকে বের করতে পারে। এবং ইউ ক্যান ড্র প্যারালালস উইথ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এটাই তো আর্টের কাজ। এবং আমাদের কাজেও তুমি কি সেই চেষ্টা করেছো এই নাটকে? হ্যাঁ, আমি নাটকই বললাম। হ্যাঁ, শিওর। এইখানে যে এখন তো ওটিটিতে রিলিজ হয় না। হ্যাঁ, তো সেই চেষ্টা করেছো? আমরা চেষ্টা করছি, মানে আমরা একটা গল্প বলছি যেটা 2005-এ সেট করা, অ্যাবাউট টু জার্নালিস্ট আনকাভারিং এ স্টোরি। তো সাধারণত একটা থ্রিলার জনরার অথবা যে কোনো ইনভেস্টিগেটিভ স্টোরিতে সাধারণত একটা স্টোরি থাকবে যেটা চেস করবে এবং ওইটাকে আনকাভার করবে, এইটাই গল্প হয়ে থাকে। আমাদের গল্পটা শুরু হয় যে আনকাভার হয়ে গেছে, সেখান থেকে আমাদের গল্প শুরু হয়। আগে আমরা দেখতে পাচ্ছি যে স্টোরিটা রিলিজ, তারপরে পেছনে যায়, স্টোরিটা পাবলিশ, তারপরে পেছনে যায়। এবং যে পাবলিশ হয় যখন 2005 কেন, বিকজ তখন হচ্ছিল গিয়ে একটা প্রিন্ট এবং টিভি অনেক স্ট্রং ছিল, ডমিনেন্ট ছিল। এখনকার যুগের মতো না যে আপনি একটা ব্রেকিং নিউজ আপনার কালকে সকালের জন্য ওয়েট করতে হবে। ছয় আগে ফেসবুক ছিল না, রাইট? সো মানে ওই যুগটা না। তাহলে এটা দেখে এখন যারা জেনজি তারা আগের যুগটা বুঝতে পারবে যে কেমন ছিল। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার বুঝতে পারবে। নিউজ পেপার একটা ফ্যাসিনেটিং একটা জিনিস, যে ওটার কাজ কিন্তু সেটা একদিনের, পরের দিন ওটা কোথায় যাবে, বাসার কোন কাজে ব্যবহার হবে কেউ জানে না, বাট ওটা কন্টেন্ট ক্যান ক্রিয়েট সামথিং এলস। খুবই চমৎকার একটা কথার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আমরা একটু পরে সংবাদপত্র কেমন হয় এটা নিয়ে গল্প করব, হেডলাইন আসলে কি জিনিস সেটা নিয়ে কথা বলবো, এবং আমরা আরো কিছু আনন্দ বেদনার গল্প শেয়ার করব। তবে তার আগে একটা বিরতি নিতে হবে, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন দেখে ফেরত আসছি। বিরতি শেষ হয়েছে, ফিরে এলাম টেলিভিশনে। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা আসলে টেলিভিশনের এক ধরনের প্রতিদ্বন্দ্বী, কারণ ওটিটিতে সিরিয়াল আসলে, নাটক আসলে লোকজন পয়সা খরচ করে দেখে, আর টেলিভিশন দেখে ফ্রি। এবং আমাদের কত হাত পাত্তা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেন, আর লোকজন ওইটা দেখে কিন্তু আগে টাকা দিয়ে পরে দেখে, প্রিপেইড। আমরা আসি শাকির কাছে। শাকি, জি, এই যে ওটিটি কেন এত জনপ্রিয় হচ্ছে? ওখানে তো আসলে পয়সা দিয়ে দেখতে হয়, টেলিভিশন লোকে ফ্রি দেখে। কোয়ালিটি অফ কন্টেন্ট। তার মানে কি যেখানে ভালো কিছু থাকবে লোকে সেই দিকে যাবে? তো এখানে চলমান আছে, মানে এটা আমার ধারণা, যেহেতু মানে ফ্রি বলে তো কিছু নাই। হ্যাঁ, টেলিভিশনে তো সামবডি ইজ পেইং ফর ইট। ভালো হতো না যে সব টেলিভিশন লোকে পে করে দেখতো? তাহলে ভালো টেলিভিশন থাকতো। এখন যে পে করে তার মতো কন্টেন্ট হয়। টেলিভিশনে অ্যাডভার্টাইজার পে করে, অ্যাডভার্টাইজার সবকিছু গুড লুকিং, খুবই ব্রাইট, ডার্ক সাবজেক্ট না, ইট ক্যানট বি রিয়েলিস্টিক, এটা ফ্যান্টাসি যাবে, বিকজ ওর বিজ্ঞাপন বিক্রি হইতে হবে।
ওটিটিতে যেহেতু সাবস্ক্রাইবার নিজে পে করে, সো ও যেটা দেখতে চায় সেইভাবে আসে কন্টেন্ট। সো তার মানে ওটিটি অনেকখানি স্বাধীন কন্টেন্টের বেলায়। মোর ডেমোক্রেটিক। ডেমোক্রেসিতে এক ধরনের স্বাধীনতা নিশ্চিত করে, নির্মাতার স্বাধীনতা যেমন তবে ওটিটিতেও তো আবার অ্যাডভার্টাইজার ঢোকেও আমরা দেখেছি কিছু জায়গাতে প্লেসমেন্ট করে, নায়ক ঠিক একটা সিনে গিয়ে বাথরুমে যাবে, ব্রাশ বের করবে, তখন টুথপেস্টটা দেখা যাবে। এবং এটা জেমস বন্ডেও আছে, জেমস বন্ডের কিছু কিছু ছবি কিন্তু পুরোটাই হচ্ছে এই প্লেসমেন্ট। জেমস বন্ডের ঘড়ি গাড়ি তো ঘড়ি গাড়ি ফোন এমন কিছু নাই, জেমস বন্ড কিন্তু একটু পর বিজ্ঞাপন করে, লোকে বুঝতে পারে না। হ্যাঁ, বিজ্ঞাপনই করে। তো ওটিটি কি খানিকটা জেমস বন্ডের মতো হয়ে গেছে, আর আমাদের এই টেলিভিশন হচ্ছে ওটিটি মোস্ট প্রবলি জেমস বন্ডের মতো হয়ে যাবে শীঘ্রই, তাই না? বিকজ ওটিটি সাবস্ক্রাইবার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আচ্ছা, এই যে এক্সপেন্সের বেলা যখন আসছে খরচ, আমরা শুনতে পেলাম যে সরকার ওটিটির যে সাবস্ক্রিপশন সেটার উপরে 10% সম্পূরক শুল্ক বসানোর প্রস্তাব করেছে। তাতে করে তো আমাদের মধ্যে দু একজন যারা আছেন, যারা টিভিতে আসেন কিন্তু ওটিটিও দেখেন, আমরা তো খরচ বেড়ে যাবে, আমাদের 100 টাকার জায়গায় 110 টাকা দিতে হবে। তাতে করে কি ওটিটির কোনো ক্ষতি বৃদ্ধি হবে? মানে দর্শকরা কি খরচের কথা চিন্তা করবেন? অবশ্যই। এমনি ওটিটির পেনিট্রেশন বাংলাদেশে খুবই লো। হ্যাঁ, আমাদের এখানে ওটিটি পেনিট্রেশন খুবই লো। এমনকি নেটফ্লিক্সেরও কিন্তু বহুদিন দেরি হয়েছে, নেটফ্লিক্স অ্যামাজনকেও জায়গা মতো পৌঁছতে অনেক দেরি হয়েছে, কিন্তু সময় লেগেছে। মেইনলি মোস্টলি আরবান সেন্টার্সে হয়। বাংলাদেশ এত বড় একটা দেশ, এতগুলো মানুষ, আমাদের ওটিটি কন্টেন্টকে এখন বেশিরভাগই ঢাকা চিটাগাং সেন্ট্রিকই। এটা পেনিট্রেশন খুবই লো। যেহেতু ডেটা খরচ করতে হয়, ডেটা কিনতে হয়, মোবাইল ডেটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, ডেটা কিনতে হয়। মানে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন আপনি, তো ইন্ডিয়াতে হচ্ছে কি মোবাইল ডেটা এত চিপ যে ওটিটি পেনিট্রেশন একটা গ্রামগঞ্জে যেতে পারছে। সো ওইখানকার অডিয়েন্স যা দেখতে চায় সেরকমও কন্টেন্ট বানানো হয়। আমরা এখনো আমাদের কন্টেন্ট ওই ওভার দ্য টপ আপনি যেটা বলতেছেন এটা হয় বিকজ ইটস খুবই আরবান সেন্ট্রিক, আরবান অডিয়েন্সের জন্য বানানো হয় এখন পর্যন্ত, বিকজ আরবান অডিয়েন্সটাই সাবস্ক্রাইব করছে, শহরের নাগরিকরা এটা দেখে। একদম বিন্দু আমরা আসি, কিন্তু অভিনেত্রী অভিনেতারা তো আসলে শুধু শহর এবং নাগরিক জীবনের সীমাবদ্ধ থাকেন না, তারা তো আসলে সবার অভিনেতা অভিনেত্রী, সবার মন জয় করে। তো তাহলে এইটা কি একটা চ্যালেঞ্জ যে ওটিটিতে গেলে কম লোক দেখছে, কিছু নির্দিষ্ট মানুষ দেখছে, তোমাকে মনে হয় যে কম লোক দেবে? যেমন ফিল্ম যখন তুমি করেছো তখন তো ফিল্মের একটা মজা লাগে আমার কাছে, এটা একটু বলি। ফিল্ম যখন শুরু হয় জাতীয় সঙ্গীত বাজে, বাংলাদেশে খুব কম জায়গা আছে যেখানে জাতীয় সঙ্গীত বাজিয়ে আগে জাতীয় সঙ্গীত, এই একটা জায়গাতেই মনে হয় ধারাটা এখনো প্রচলিত আছে, ইতিহাস আছে। কিন্তু মানে ফিল্ম এরকম যে ফিল্ম সবার, একজন সবার অভিনেত্রী, আর ওটিটিতে আসলে কিন্তু অল্প কিছু মানুষের জন্য হচ্ছে। জি, একজন অভিনয় শিল্পী হিসেবে আমি, শুধু এটা আমার কথা না, প্রত্যেকেরই কথা যে আমরা তো সবার জন্য, আমরা সার্বজনীন। আমার শুভাকাঙ্ক্ষী বা আমার দর্শক তো আসলে একটা জায়গাতে সীমাবদ্ধ থাকবেন না কখনোই। আমি তো চাইবো যে আমাদের শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশিরা আছেন, বাইরে থাকছেন, তারাও আসলে আমাদের কাজগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এনজয় করুক। তো হ্যাঁ, কথা ঠিক যে ওটিটিতে যখন কাজ আসে অনেকে হয়তো জানেনই না যে এরকম একটা হেডলাইনটা আসছে আমাদের সামনে, জুনের 25 তারিখে এটা স্ট্রিমিং হবে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমি শিওর অনেকেই আসলে যারা সিটি লাইফে অভ্যস্ত নন, যারা গ্রামে থাকেন, তাদের জন্য এই জানার জায়গাটা আসলে ডিফিকাল্ট। আরও আপনাদের সাথে আপনারা যখন কথা বলছিলেন যে ডেটা নিয়ে, আমরা যত স্মুথলি সিটি লাইফে স্মুথলি ডেটা কানেকশনটা পাচ্ছি, হয়তো জানেন গ্রামে গঞ্জের ওনারাও জানছেন, কিন্তু ওনাদের জন্য দেখার জায়গাটা আমাদের মতো এত স্বস্তিদায়ক নয়। হয়তো স্ট্রিমিং করতে গিয়ে বেঁধে যাচ্ছে, চলে যাচ্ছে, ডেটা স্পিড এক নয়, সব জায়গাতে টেকনোলজি একই। সেই এই প্রতিকূলতা অবশ্যই থাকবে, কিন্তু আমি অবশ্যই পজিটিভ চিন্তা করতেই পছন্দ করি। একটা কাজ করেছি, আজ হোক কাল হোক দুদিন পর হোক, ওটিটির যেটা একটা সুবিধা যে আমরা আসলে কাজটা, সাবস্ক্রিপশনটা থাকলে আমরা কাজটা দেখতে পারছি, বারবার দেখতে পাচ্ছি। তো আমি আসলে এই জায়গাটাতে এখনো আশাবাদী যে ভালো কাজ দর্শক খুঁজে নেয়, দর্শক দেখতে চায়। তো দর্শকের ভালোবাসাটা খুব জরুরি। আমি বিশ্বাস করি হেডলাইনের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকটা মানুষই তার নিজের জায়গা থেকে ভালোবাসার মানুষগুলোকে তৈরি করে নিয়েছেন, অডিয়েন্স তৈরি করে নিয়েছেন। সেখান থেকে হেডলাইন আসলে আমি হোপফুল যে সবাই দেখার সুযোগ পাবে। আরেকটা বিষয় আমরা মানে জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেননা অনেক বেশি তারা প্রফেশনালি কাজ করেন।
কিন্তু একই মানুষেরা কিন্তু বাইরেও কাজ করেন। ওটিটিতে এটা বেশি প্রফেশনাল হয়, আর বাইরে গেলে তারা পারেন না, এরকম কেন হয়? এটা আমি আসলে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার মনে হয় এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ টিম তো একই। আমি ওনাদের সাথে যখন কিন্তু আমার এরকম যে মানে ওটিটি প্ল্যাটফর্মে যারা বিনিয়োগ করেন অথবা যারা এই কাজগুলি করেন, তারা অনেক কিছুর বিষয় অনেক বেশি মনোযোগী থাকেন এবং তারা বিষয়টা যত্নশীল হন। আর যখন আমরা বাইরে কাজ করি, আমরা আসলে নিজের মতো করে কাজ করতে হয়, কোনো সুপারভিশন থাকে না বা কিছু থাকে না। আমি সরাসরি বলি, না, খুব কি যায় আসে তাতে? এফডিসিতেই যদি শুটিং হয়, ওটিটি শুটিং হলে একভাবে হবে, ফিল্মের হলে আরেকভাবে হবে। এটা কেন শুটিংটা হয়? কে করছে ওইটা তো আসলে ম্যাটার করে। যিনি যত্নশীল, উনি একটা অজপাড়া গায়ে কোনো ধরনের কোনো হেল্প ছাড়া ওখানেও যেভাবে যত্নের সাথে দায়িত্বের সাথে কাজটা করবেন, আমি বিলিভ করি তাকে সব ধরনের সব টিম ম্যাটার, কে হ্যাঁ, কাজটা হ্যাঁ, করছে হ্যাঁ। সেটা বেশি। জি। এই হেডলাইন করতে গিয়ে একটা দুইটা মজার স্মৃতি শুনি। কে বলবে আগে? আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ। আপনি তো মজাই ছিলেন, বলেন। আমি মজাই ছিলাম। আচ্ছা, আমি ট্রেলার দেখেছি, ট্রেলারের মধ্যে একটা পাকনা মেয়ে আছে, সে পিক আপ লাইন নিয়ে বলছে যে এইসব লাইন বলেন না। বলেন না আঙ্কেল। জি জি, আমার খুব ভালো সময় এই জন্য কেটেছে যে আমার আশেপাশে যারা ছিলেন, বিশেষ করে যে শিশু শিল্পী যে দুটো ছেলে মেয়ে ছিল, দে আর সো ট্যালেন্টেড। হ্যাঁ, আমি এটা দেখে মানে খুবই ফানি মনে হচ্ছে, আমার কাছে খুবই ট্যালেন্টেড মনে হচ্ছে। আমার ওই ডায়লগটাই মাথায় প্রথম এবং আমার ওরা এসেছে। অভিনয় করেছে অনেক ভালো। আমি তো ওরা এই গল্পের সুপারস্টার। সুপারস্টার তাই? আসলে। আচ্ছা, এইবার আসি, যদি ওরাই সুপারস্টার হয়, কিন্তু যখন কোনো এই ধরনের প্রচারণা শুরু হয়, দেখা যায় একজন দুইজনকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে অমুক এবং অমুক আছেন, তো এরাও তো সুপারস্টার যদি সত্যি হয়ে থাকেন, আমরা এদের নামগুলো একদম পিছনে দেখি কেন? মানে অমুক এবং অমুক আছেন আর বাকিরা যেন আছেন আর কি, এটা কেন হয়? ওটা তো মার্কেটিং এর এবং কাজ। দেখা যায় ছেলেরা মেয়েদের চাইতে বেশি গুরুত্ব পায়, হ্যাঁ, কেন? আনফরচুনেটলি ইয়েস। কিন্তু আমরা উল্টাটা দেখি, আমরা দেখি যে দর্শক যখন হয়, পুরুষ দর্শক বেশি, তো পুরুষদেরকে দেখতে চায়। এখন আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন তো ডেটা অন্য কথা বলে, কি বলেন? যে বেশিরভাগই মেল। আচ্ছা, এক তো প্রথমে হ্যাঁ, মেল, তাই তো বললাম। আর হচ্ছে গিয়ে আমাদের কাছে যে ডেটা দেওয়া হয়, আমাদের জন্য গল্প তো গল্প, এটা তো মানে মেল ফিমেল, এটা তো জেন্ডার নাই কোনো। কিন্তু তার যে ফিমেল প্রচারণার সময় কি আমরা বেশি নায়ক নির্ভর? না, মানে আমরা মনে করি যে হিরোই আসলে বেশি ইম্পর্টেন্স পাবে। না, আমার মনে হয় যে যে গল্পটা আছে সেটাতে নায়কটা ইম্পর্টেন্ট দেখেই এটার মার্কেটিং এর নায়কটাকে সামনে রাখা হয়েছে। এটা অন্য কোনো কারণ না। যেরকম হইচই তো আগের প্রজেক্টে ছিল জিম্মি, যেখানে একজন ফিমেল লেড জয়া আপু ছিল, সো ওখানে তো ফিমেল ছিল। কিন্তু আমাদের এখানে যেহেতু প্রধান চরিত্রে দুজন পুরুষ আছে, সো এখন প্রধান চরিত্র পুরুষ নাকি নারী সেটা অবশ্যই ফিল্ম মেকারদের দায়, যে আমরা গুড ফিমেল ক্যারেক্টার্স লিখতে পারি নাই। এটা দিস ইজ দ্য হার্ড রিয়ালিটি। এটা ফিল্ম মেকারদেরকেই গিয়ে এই ব্লেমটা নিতে হবে, বিকজ এই রাইটিং এবং ক্রিয়েশনও গিয়ে এটা মেল ডমিনেট। তাহলে কি আমাদের এই বিনোদন জগতে আমরা সবসময় পুরুষদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকি মেয়েদের চাইতে? কিন্তু লাস্ট 5-6 বছরে কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আজকে যখন একটা রোহিত আসে, আজকে যখন একটা বর্ণলতা এক্সপ্রেস আসে, প্রেসার কুকার আসে, তো পুরোটাই মেয়ে। পুরো টিমে। সো ইটস চেঞ্জিং। একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল বাংলাদেশি সিনেমাতেও বাড়ির নাম শাহানা একটা ছিল, বাড়ির মেয়ের নাম নামে ছবির নাম। হ্যাঁ, রেহানা মারিয়াম নূর। হ্যাঁ হ্যাঁ, মেয়ের নামে ছবির নাম। আর একটা সাত ভাই একটা সিরিজ বানিয়েছে, নাম হচ্ছে অ্যানি। সো লাস্ট 5-6 বছর যদি কম্পেয়ার করেন, তারপরে যে একটা সিরিজ হয়েছিল মাংস খায়, ওই যে রবীন্দ্রনাথ এখানে কখনো খায় নাই। রবীন্দ্রনাথ হ্যাঁ, এখানে কলকাতা কখনো খেতে series। আসেন। হ্যাঁ, জি জি কিন্তু জি। ওইখানেও মেয়েদের ভূমিকা ছিল। কলকাতায় আপনি যে দেখেন আমাদের থেকে ডিফারেন্ট, ওদের বেশিরভাগই গিয়ে ফিমেল লেড, ফিমেল একই প্ল্যাটফর্ম। এবং ওদের সাবস্ক্রাইবার মনে হয় ফিমেল তো সাবস্ক্রাইবার এইটা কি বেশি। একটা বেদনার জায়গা বিন্দু তোমার, যে এখানে মেয়েরা বেশি গুরুত্ব পায় না? কারণ সব মেয়েকে এটা ফেস করতে হয়। না, অবশ্যই আমি এখানে ভুল কথা বলবো না বা ভদ্রতার শিষ্টাচার করতে যাব না। অবশ্যই আমি কাজের তোমার নিজের অপরচুনিটি মতামত জায়গা। চাইছিলাম, আর আসলে তো সব মেয়েকেই তো এটা হ্যাঁ এটা মুখোমুখি হ্যাঁ, হতে মানে হয়। আমাদের ফিমেল আর্টিস্টদেরকে আসলে জুয়েলারি হিসেবেই দেখা হয়। আমার মনে হয় শুধু বাংলাদেশ বলে না, আমাদের আসলে এই সাইডটাতে এশিয়ান কালচারে আসলে জুয়েলারি হিসেবেই বেশি দেখা হয়। কিন্তু বদলাচ্ছে। অবশ্যই অবশ্যই, এটা নিয়ে ততক্ষণ কথা হলো। এই নাটক অভিনয় করতে গিয়ে অভিনয়ের ক্ষেত্রে কি এটা মনে হয়েছে যে ভেতরে ইম্পর্টেন্স একই রকম ভাবে আছে? সত্যি কথা বলতে আমি
যখন স্ক্রিপ্ট হাতে পেয়েছি বা আমার ক্যারেক্টার যখন আমাকে বর্ণনা করা হয়েছে, আমাকে কোনো কিছু আসলে অতিরঞ্জিত করে বলা হয়নি, যেটা আমি আসলে যখন কাজ করতে গিয়েছি ক্যামেরার সামনে আমি যেটা যেভাবে বর্ণনা পেয়েছি আমি সেটাই সামনে এটা পেয়েছি। পছন্দ করার কারণ কি? কেন ওই যে আমি বললাম একটা অভিযোগ তো আছে অনেক ভাব, তাহলে এখানে কেন ভাব কমলো? ওই যে বললাম একটা হচ্ছে টিম, আরেকটা হ্যাঁ। কি কাহিনীর মধ্যে যতটুকু আছে অতটুকু যথেষ্ট ভালো। আমার কাছে পুরো গল্পটা শোনার পর মনে হয়েছে যে আমি আসলে এই কাজটার সাথে যুক্ত হতে চাই। আমাকে সবসময় মানুষ দেখে এসছে আসলে গার্ল নেক্সট ডোর হিসেবে, রোমান্টিক নাটকের রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে। তো ক্যারিয়ারের এই স্টেজে এসে মনে হয়েছে যে ওই গার্ল নেক্সট ডোর ভাবমূর্তিটা ভেঙে আসলে অন্য কিছু ট্রাই করতে পারি কিনা। বলছি না যে আমি, কারণ আমার নাটকের ক্যারিয়ার এত গ্লোরিফাইড, আমি এমন কোনো ক্যারেক্টার নাই যে আসলে আমার প্লে করার সুযোগ হয় নাই, কিন্তু নাটকের শুটিং আমরা করি 2 দিন, নাটকটা 1 ঘন্টার থাকে এবং ওটা দেখার পরে ওটা কতখানি দর্শকের মাথায় থাকে এটা ডিফিকাল্ট। কারণ আমরা যখন এসেছি তখন চ্যানেল ছিল অনেক, শুধু বিটিভি তো যাত্রা ছিল না যেটা আপনারা পেয়েছেন, যে সবাই ওয়েট করতো শুভেচ্ছা দেখার জন্য। এখন আমরা যখন নাটক করেছি ঈদের সময়, এখনো শুভেচ্ছা বানালে মানুষ ওয়েট করতো, অবশ্যই কেন করেন না এটা নিয়ে আমাদের প্রশ্ন এটা নিয়ে আমরা কথা বলতে পারি। এটা আমার একটা বেদনা। টেলিভিশন যত বেড়েছে বাজেট তত কমেছে। এর একটা বড় কারণ হচ্ছে টেলিভিশনগুলি অনুষ্ঠানের গুরুত্বের চাইতে তারা ফেরিওয়ালার মতো সব পণ্য এক জায়গায় এনে বিক্রি করার চেষ্টা করছে। সব পণ্য যদি একজনের কাছে থাকে এবং সবই যদি সে বিক্রি করার চেষ্টা করে, তাহলে সে যেটা করে দামিটাকে দাম কমিয়ে আনে আর কম দামিটাকে একটু দাম বাড়িয়ে একটা গড় দামে সবকিছু বেচতে যায়। বাংলাদেশ টেলিভিশন যখন ছিল সে সবকিছু, বাংলাদেশ টেলিভিশন তো সবকিছু বিক্রি করে না। যেমন সে বিতর্ক বিক্রি করে না, তারপরে সে শিক্ষামূলক অনুষ্ঠানগুলি বিক্রি করে না, নিউজ খুবই কম, বিরতির মধ্যে বিজ্ঞাপন দেয় কিন্তু নিউজ সে বেচে না। কিন্তু আমাদের অন্যান্য চ্যানেলে তো আমরা নিউজের আগে অমুক সিরামিক আমাদের যেটা হয়েছে যে আমরা 6টা-7টা চ্যানেলে যায়, অমুক সিরামিক বিরতি আর ফেরত আসে হচ্ছে অমুক সাবান ফিরে এলাম, তো ওইটা তো নাই। কিন্তু এই যে আমাদের কম্পিটিশনটাই তো এরকম ছিল যে 6-7টা চ্যানেল যখন সাইমালটেনিয়াসলি ঈদের সময় কথা কথা নাটক প্রচারিত হচ্ছে, দর্শক আসলে কোনটা ছেড়ে কোনটা দেখবে, দর্শকের কাছে এত অপশন হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আসলে মনে হচ্ছে যে ওটিটিতে লঞ্জিভিটি বেশি, মানুষ পছন্দ করে করে দেখতে পারে, অন ডিমান্ড দেখতে পারে। অবশ্যই অবশ্যই সেই জায়গা থেকে মনে হচ্ছে, ওইটাই কিছুক্ষণ আগে বলছিলাম যে সাবস্ক্রিপশনের উপর তো আসলে ডিপেন্ড করে। যখন একজন সাবস্ক্রাইবার 1 বছরের জন্য একটা সাবস্ক্রিপশন কিনছেন, উনি আসলে আজকে যদি ওনার মুড নাও থাকে কথা কথা হেডলাইন দেখার, উনি কালকে তো মুড হলে উনি দেখতেই পারবেন। বলবে আমি দেখেছি তুমি দেখো নাই কেন। এটা খুব মজার জিনিস। আমি নেটফ্লিক্স যখন প্রথম দেখতে শুরু করি, আমি ডকুমেন্টারি দিয়ে শুরু করেছিলাম। এবং আমাকে আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে আমাকে একটা ভিপিএন ইনস্টল করে নেটফ্লিক্স দিয়েছিল। কিন্তু পরে নেটফ্লিক্স এর টের পেয়েছে যে ভিপিএন দিয়ে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, তারপর তারা ব্লক করতে শুরু করলো। তার কিছুদিন পরেই বাংলাদেশে চলে আসছে। কিন্তু আমি ডকুমেন্টারিটা বসে বসে দেখেছি এবং তারপর আমি ডকুমেন্টারি দেখতাম। কিন্তু তারপরে আমি যখন ওইখান থেকে অন্য কন্টেন্ট দেখতে শুরু করলাম, এখানে আমি গেলাম কিন্তু অন্যের বলাতে। যেমন স্কুইড গেম, আমি প্রথমে যখন শুরু করেছি আমি দেখতে চাইনি, কিন্তু আমি শুনেছি যে এটা খুব দারুণ। আমি তারপর দেখতে গিয়ে আমি খুবই ভেরি অ্যাডিকটিভ। হ্যাঁ, খুবই বুধ হয়ে গেছে। হ্যাঁ, এবং অনেক দেখেছি। মানে আমি এরপরে আরেকটা সিরিজ ছিল, আমি এটাও দেখেছি, ওই যে ব্ল্যাক মিরর সম্ভবত। হ্যাঁ, ব্ল্যাক মিরর, হ্যাঁ, সেটা নেটফ্লিক্সে ছিল না, পরে এসেছে। কিন্তু আমি অন্য কোন একটা প্ল্যাটফর্ম প্রথম দেখতে শুরু করি। এটা সম্ভবত একটা চ্যানেলও দেখাতো, বিদেশি চ্যানেলে। তো যাই হোক, এগুলো আমাদের দর্শক হিসেবে অভিজ্ঞতা। আমি মূলত দর্শক, সেখান থেকে প্রশ্ন করছি। বিটিআরসি একটা নীতিমালা করেছে এবং এই প্রশ্নটার পর আমরা বিরতিতে যাব মনে হয় আবার। সেটা হচ্ছে যে বিষয়বস্তুটা বা কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য সরকারকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। মানে ওটিটির কিছু পছন্দ না হলেও তারা ওই নীতিমালার ভিতরে নিয়ম রেখেছে যে তারা এটা সরিয়ে ফেলবে। একটা ওটিটি কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, মানে এটা শুধু বাংলাদেশে দেখে তা না। তো বাংলাদেশে দেখতে দিল না, কিন্তু বিদেশেও দেখতে দিবে না। এই ক্ষমতা কেন কেউ নিবে? অথবা এইটা কি বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ না? এটা কি সেই জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে যাওয়া না, যেখানে বারবার বলা হয়েছে যে কথা বলার স্বাধীনতা দেওয়া হবে মানুষকে, উত্তরের পরে স্বাধীনতা দেওয়া হবে না? উত্তরটা দিয়ে বিরোধিতা যাবে না, অবশ্যই এটা এক্সট্রিমলি আনফেয়ার। মানে কেন, মানে কেন? হ্যাঁ, মানে নাটক সিনেমা তো কল্পনা, সেখানেই বা যদি কোনো কিছু থাকে, কল্পনার মধ্যেও মানুষ কোনো কিছু এক্সট্রিম কল্পনা করতে পারবে না। স্কুইড গেম বানালে কি এটা আমাদের দেশে বানালে কি এটা নিষিদ্ধ হয়ে যাবে? যে কোনো কিছু যে কোনো মানুষকে অফেন্ড করতে পারে, রাইট? মানে এটা তো আমরা দেখছি আজকাল তো দেখি আর কি, মানে ওইটার কতটুকু রেলেভেন্স আছে, এই অথরিটিটা কে, সেন্সরশিপের অথরিটিটা কার কাছে আর কি, যে কোন জিনিস কার সেন্টিমেন্টে হার্ট করে। এবং আমি যেই প্ল্যাটফর্মের সাথে কাজ করে হইচই, তারা কিন্তু এই
যে কোনো আমাদের যে কন্ট্রাক্টটা হয় সেলফ সেন্সরশিপ অলরেডি আছে এখানে, অথবা আমি যখন কিসারে কাজ করছি কিছু ওদের নীতিমালা নিজে আছে যে এগুলো অ্যাভয়েড করা ভালো, দিস মাইট হার্ট এই সবারই তো একটা পলিসি থাকে, কারণ একটা সোসাইটির জন্যই তো তারা কাজটা করে। মানে একটা স্ট্রং লিগ্যাল টিমও আছে যে এগুলো দেখে, যেরকম এখন হেডলাইন যে ফেজে আছে যে একটা লিগ্যাল টিম এটাকে ওভারসি করতেছে, যেখানে প্রপার এনওসি নেওয়া হয়েছে নাকি, যে আমি কারো গাড়ির নাম্বার ইউজ করি, কারো ছবি ইউজ করি তার পারমিশন ছাড়া, আমাদের এই প্রসেসে যেতে হয়, পুরো স্টুডিও সিস্টেমের পুরো স্ট্রাকচার প্রসেসে যেতে হয়, আমার রেগুলার হচ্ছে গিয়ে ইমেলগুলো এই এনওসি এগুলো দিতে হয়। সো ওদের একটা লিগ্যাল টিম আছে। এখন সেন্টিমেন্টস তো হচ্ছে কার কোনটা হার্ট করবে এটা খুবই রিলেটিভ, এবং তাহলে তো আসলে ওটিটিতে অথবা সিনেমায় আমরা যেসব গল্প অথবা যে সাহসী গল্পগুলা লাস্ট 10 বছর ধরে বাংলাদেশে বানানো হচ্ছে, এটাও একটা আমার প্রশ্ন, এই প্রশ্নটা আসবো, আমরা একটা বিরতি নিয়ে সাহসের। আসবো। না, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফিল্ম আসলে সার্টিফিকেশন হতো না, ফিল্মের কন্টেন্ট দেখা হতো, এখন হয়। কোনটা দেখানো যাবে না, এখন সার্টিফিকেশন হয়। এবং সার্টিফিকেশনের বিষয়টা হচ্ছে কে এই ফিল্মটা দেখতে পারবে, কোন বয়সে এবং কোন ধরনের মানুষেরা, এটা হচ্ছে সার্টিফিকেশন। কাকে দেখানো যাবে কাকে যাবে না। কিন্তু আমাদের এখানে কিন্তু ধরে না হয়তো সবাই এটা দেখবে, অতএব এই জিনিসগুলো কেউ দেখতে পারবে না। তো ওই জায়গা থেকে আমরা খানিকটা বের হয়ে এসেছি, কিন্তু এই নীতিমালা তো আসলে সেটা বলছে ওই না। একই রকম কাণ্ডই করছে। এই যে খারাপ কাণ্ড করছে আর কি, মানে ডিসিশন দিয়ে দিচ্ছে যে আমি আসলে এরকম জিনিস বানাতে পারবো কি পারবো না, সেই জায়গায় একটা কট্টর নীতি চলে এখানে তো আসছে। বলছে যে আমি বানায় ফেললাম, হ্যাঁ, মানে হেডলাইন দেখে কেউ বললো আমার নামায় ফেলতে পারে। পত্রিকানুভূতিতে আঘাত লেগেছে, কিংবা আমার সাংবাদিকানুভূতিতে আঘাত লেগেছে, যেটা হয় বিভিন্ন অনুভূতি আবিষ্কার হয় কিন্তু যে কোনো কাজের পরে। যেমন আমি একবার একটা লিগ্যাল কোশ্চেন রেজ করেছিলাম যে বাংলাদেশে সবাই কি নামের আগে ডাক্তার লিখতে পারবে, তখন একদল লোক বললো আমাদের থেরাপি অনুভূতিতে আঘাত লেগেছে। মানে তারা যারা থেরাপিস্ট কিন্তু তারা মনে করেন তারা চিকিৎসক, তো অনুভূতিতে আঘাত লাগলো, আমাকে নোটিশ পাঠালো। আমরা সম্ভবত এখন আরেকটা বিরতির সময় হয়েছে, অথবা হবে। আমরা কি একটা বিরতিতে যেতে পারি? বিরতি শেষ হয়েছে, ফিরে এলাম চলমানে। আপনারা দেখছিলেন বিজ্ঞাপন। আমরা একটা নাটকের অভিনেতা এবং নাটকের লেখক তাকে নিয়ে কথা বলছি, কিন্তু আমরা আসলে লেখক এবং অভিনেত্রীর সাথে কথা বলছি না, আমরা আসলে কথা বলছি পুরো সিস্টেমটাকে নিয়ে। বিন্দু, তোমার কাছে আসি। এই যে একটু আগে শুনছিলাম যে নিয়ন্ত্রণের চেষ্টাটা ভালো না, হেডলাইনের মধ্যে কি এরকম কিছু আছে গল্পের মধ্যে? গল্পটা জুড়েই আসলে এই অনিয়মটাকে নিয়েই কথা বলা হয়েছে হেডলাইনে, যে আসলে সিস্টেম কিভাবে যেটা ঠিক নয় সেটাকে জোর করে ঠিক করার প্রবণতা, সত্যকে মিথ্যে বলার প্রবণতা, যেটা আসলে আমাদের স্বাভাবিক জীবনে আমরা চাপিয়ে রাখার প্রবণতা। তো এগুলো আসলে তো লেখা হয় কখন আসলে, এটা তো আমরা প্রাত্যহিক জীবনে যা দেখছি, যেটা এক্সপিরিয়েন্স করছি, সেটাই আসলে লেখক তার লেখনীতে তুলে ধরেন। তো হেডলাইন আসলে বাইরে কিছু না। আরও একটা কথা যোগ করতে চাই, সবাই অনেক সিরিয়াসলি নিতে পারেন যে আচ্ছা হেডলাইন মনে হয় খুব আমাদের সাংবাদিকতার একটা জার্নি আছে এখানে, এর বাইরেও এটি একটি পারিবারিক গল্প, এখানে হিউমার্স আছে, অনেক কমেডি আছে, এবং আমি বিশ্বাস করি যে এটা দেখার সময় মানুষ আমাদের যে সমস্যা মানে নৈমিত্তিক যে সমস্যা আছে এর পাশাপাশি আসলে হাসি কান্নার জায়গাগুলোও আসলে দর্শক অনেক এখানে এক্সপিরিয়েন্স করতে পারে। সাংবাদিকদের জীবন আছে অবশ্যই, তাদের চ্যালেঞ্জ এবং তাদের পারিবারিক জীবন নিয়েও কথা। সাংবাদিকরা তো মনে খুব মনোযোগ দিয়ে দেখবে, দেখা উচিত ওনাদের। আমাদের এখানে দেখা যায় যে খুব কম পেশাজীবীদেরকে নিয়ে নাটক সিনেমা এগুলি হয়। ইদানিং আমরা লক্ষ্য করছি সাংবাদিকদেরকে নিয়ে একটু হচ্ছে, কোনোটাতে লয়ারদেরকে নিয়ে হচ্ছে, কিন্তু ডাক্তারদেরকে নিয়ে খুব একটা হয় না। কিন্তু ছোটবেলায় আমি যে ডাক্তার হতে চেয়েছিলাম এর একটা বড় কারণ ছিল টেলিভিশনে অনেকগুলি সিরিজ দেখাতো। হ্যাঁ, যেমন ইয়ার তো আরো পরে হয়েছে, তখন আমি অলমোস্ট ডাক্তার হয়ে যাচ্ছি। আমাদের সময় একটা ডাক্তারি সিরিজ ছিল ফিউজিটিভ, একটা ডাক্তার তার বউ মরে যায়, মানে মেরে ফেলে কেউ, কিন্তু ডাক্তার সেটাকে প্রমাণ করার চেষ্টা করে যে তার বউ কিছু মারে নাই। তারপরে ডক্টর কিলডেয়ার নামে একটা সিরিজ ছিল, এক্স ফাইল তো ছিল। হ্যাঁ, এক্স ফাইলে ডাক্তার না, ফরেনসিক ছিল, ফরেনসিক মানে করোনার ছিল, ফরেনসিক এক্সপার্ট। তারপরে আরেকটা সিরিজ আমি দেখতাম ট্র্যাপার জন এমডি, সেইখানে মানে যে এটা করে ডাক্তারি করে এবং তার একটা ছাত্র ছিল, আমাদেরকে খুব ইন্সপায়ার করতো। এমনকি একটা সিরিজ ছিল পেপার চেজ, সেখানে লয়ারদের ল স্কুলের জীবন ছিল। পরে কিন্তু এগুলিকে আমরা দেখেছি পরে আরো আধুনিক হয়েছে, হাউস এমডি নামে একটা। আমাদের এখানে ফ্যান্টাস্টিক না হাউস, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে
গ্রেজ অ্যানাটমি নামে একটা খুবই ফানি Grey's Anatomy। এখনো প্রায় দেখি হ্যাঁ ফানি সিরিজ, হ্যাঁ কিন্তু ফানি, কিন্তু লাস্টে কান্না হ্যাঁ আসে। অনেক মজার। তো আমাদের এখানে এই পেশাজীবীদেরকে নিয়ে সাধারণত কাহিনী হয় না কেন? হয় না, এবং এইটাই মানে এটা যে ডিরেক্টর অনিম, যে আমার কাজিন হয়, আমরা একসাথে কাজ করি মানে ফর এভার, আমি অনিম স্বাধীন, এইটাই আমরা চাচ্ছিলাম। আপনি যেটা বললেন না যে 80s 90s-এর মানে একটা আমেরিকার যে টিভি শোগুলো ছিল, একটা লয়ারকে নিয়ে, একটা ডক্টরকে নিয়ে, কেন হতো? কারণ এভরি এপিসোড ভেরি হুকিং, বিকজ ওদের একটা কেস থাকে। হ্যাঁ হ্যাঁ Right? কেসটা থাকে এবং ওই কেসটা অনেক জটিল থাকে, জটিল কিন্তু শেষ থাকে। পর্যন্ত দেখা যায় যে সেটা আবিষ্কৃত হয়। Right. ওটা এক ধরনের ইনভেস্টিগেটিভ So, জায়গা। এবং অনেক দিন ধরে আমরা এটা চেষ্টা করছিলাম যে আমাদের দেশে, আমাদের এখানে কি একটা ক্যারেক্টার আমরা তৈরি করতে পারি, অথবা মাল্টিপল ক্যারেক্টার তৈরি করতে পারি, যেটা একটা ফ্র্যাঞ্চাইজি হতে পারে। সেখান থেকে হচ্ছে এই গল্পটা নেওয়া, যেখানে টু অর্ডিনারি মেন, টু অর্ডিনারি জার্নালিস্ট কিভাবে হচ্ছে গিয়ে সত্যকে পাওয়ারফুল লোকদের সাথে ফাইট করে। অবশ্যই যেখানে ট্রুথের ব্যবসা আছে, সেখানে যে কন্ট্রোল করে সে পাওয়ারফুল। এবং আমাদের গল্পতে হয়তো কোনো এরকম ভিলেন নাই যে মোচ ঘুরায়, বাট দ্য সিস্টেম অ্যাজ দ্য হোল যে ট্রুথ অথবা ন্যারেটিভকে কন্ট্রোল করে। সিস্টেম নিজে অনেক সময় বিরাট ভিলেন, কারণ সিস্টেম নিজে এমন ভাবে সিস্টেমটাকে তৈরি করে যেখানে আপনি চাইলেও আপনার ক্ষমতা অনুযায়ী বিকশিত হতে পারবেন। Exactly. ইউ উইল নট গ্রো আপ টু ইওর লিমিট। এক্স্যাক্টলি, এটা কোনো একটা পার্টিকুলার পার্সন না, কিন্তু এটা একটা হ্যাঁ system। সবাই বাধা পাচ্ছে। এবং আমাদের গল্পটা এটা নিয়ে যে কিভাবে একটা সিস্টেম ট্রুথকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর যারা ট্রুথ চেজ করে অথবা যারা অনেস্টলি তাদের কাজটা করতে চায়, তারা কি বাধা ফেস করে আর কি। তার মানে এটা একটা সত্য এবং মিথ্যার লড়াই, ক্ষমতা এবং কম ক্ষমতার হ্যাঁ, লড়াই। গুড, পিওর গুড ভার্সেস ইভিল এন্টারটেইনিং স্টোরি। এবং এটা মানে আমাদের কাছে অপশন ছিল এটাকে খুবই ডার্কার জনরাতে নিয়ে, খুবই দ্য আন্ডার কারেন্টস অফ জার্নালিজম আমরা দেখাইতে পারি, চেষ্টা করতে পারি। ওটা আরও রিসার্চ দরকার ছিল ওটা করতে হলে, কারণ রিয়েলিস্টিক হলেই হচ্ছিল আরও বেশি প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। কিন্তু আমরা তো একটা নিউজ রিপোর্ট বলতে, জাস্ট নট আর নিউজ রিপোর্ট দিচ্ছি, আমরা তো একটা ফিকশন বলতেছি, একটা গল্প বলছি, অ্যান্ড ইট শুড বি এন্টারটেইনিং। আমাদের ক্যারেক্টারগুলো হচ্ছিল গিয়ে মজা হতে হবে। তো এই হেডলাইনে বিন্দুকে আমরা নতুন কি আবিষ্কার করতে পারবো? বিন্দু আর কি পারে, মানে বা বিন্দুকে আমরা নতুন কি কোনো কিছু তার কাছ থেকে পাবো? নতুন অবশ্যই আমার জন্য এটা নতুন, এবং আমি যে আসলে আমার যে কাজের জায়গাটা ছিল, আমি এটা নিয়ে একটু চিন্তিত যে আমি আসলে কতটুকু ঠিক মতো আমার চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছি। এটা আসলে দিন শেষে দর্শক ভালো বলতে পারবে। সিরিজ আমার ওটিটি প্ল্যাটফর্মে, এটা আমার প্রথম সিরিজ। হ্যাঁ, আমি 2 বছর আগে একটা কাজ করেছিলাম চরকিতে, 19-20। জি, ওটা ওয়েব ফিল্ম ছিল, ভালো ছিল, আমি ওটাও দেখেছি। হ্যাঁ, এটা অনেকে দেখেছেন, দর্শকেরা পছন্দ করেছিলেন। স্বাভাবিক অভিনয় ছিল। এখানে অতটা স্বাভাবিক অভিনয় হবে না, এইটুকু বলতে পারি, কারণ আমার রাইটার আমাকে সুযোগ দেননি। খুবই স্বাভাবিক অভিনয় ছিল। সুযোগ দিনি, মানে স্বাভাবিক অভিনয়ের সুযোগ দেননি, মানে ন্যাচারাল অ্যাক্টিং না এটা আসলে। এই নাটকে কি আসলে বা এই সিরিজে কি ডিমান্ড এটাই ছিল যে অনেক বেশি? আমার যে ক্যারেক্টার আইরিন, ও আসলে ক্যারেক্টারের নাম আইরিন, হ্যাঁ ক্যারেক্টার, এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আইরিন, তো কেন আইরিন অ্যাডলার বলে একটা চরিত্র আছে শার্লক হোমসে, তো সেখান থেকে আসলে এই নামটা নেওয়া। এইখানকার আইরিনও কি ওরকম অনেক কিছুটা অনুসন্ধিৎসু, কিছুটা, এবং প্রবলেম সলভ করার জন্য আসলে ওই সব কিছু এটাই মিডিয়াম সাজিয়ে দেয়। তো এখানে কি ওয়াটসন আছে? এখানে ওয়াটসনও আছে, আচ্ছা, এবং নাম অন্য, নাম অন্য। এটা আমাদের যে কোরাইটার আছে স্বাধীন, ও হচ্ছে ওর এইসব বিষয় ন্যাক আছে অনেক, যে শার্লক হোমস আমার খুব প্রিয়, আমাদেরও। সো মানে একটা হচ্ছে আমার এমনকি প্রফেসর মরিয়ার্টিকেও ভালো লাগে। স্বাধীন হচ্ছিল এইসব ক্যারেক্টার থেকে নামগুলো নিয়ে ও লেখার সময় ইন্সপিরেশনটা নেয়। আচ্ছা, যে আমি এর মতো দেখতে চাই, তো সেখান থেকে আইরিন, একটা সামিউল, একটা জহির, মানে যে ক্যারেক্টার ও প্রবলি এক একজন রাইটারের এক একটা ইন্সপিরেশন কাজ করে। ওর হচ্ছিল কি নাম এবং হচ্ছিল কি কোথা থেকে ও নিছে, এটা ওর খুব ভালো লাগে, এবং হি রাইটস ব্রিলিয়েন্টলি। ও এখন সেখান থেকে আইরিন আসে, দ্য ট্রাভেল সলভার। সো ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে হচ্ছিল গিয়ে
সোসাইটির সাথে অনেক কানেক্টেড বিকজ এটা ক্যারেক্টার হুইজ লুকিং ফর ডিগনিটি। আমি তার প্রফেশনে যাব না আর কি, গল্প দেখলে গল্প বোঝা যাবে দেখতে হবে, জি। যে একটা সব ডিগনিটি, তো আমরা বলবো না। হ্যাঁ, সো একটা ডিগনিটি সিক করছে আর কি। সো তারও একটা রিডেমশনের একটা বিষয় আছে, কেন সে সলভ করে, কেন সে করে। আমাদের ছোটবেলায় আমরা এগুলো অনেক পড়তাম, এই যে এরকিউল পোয়ারো, আগাথা ক্রিস্টি, আগাথা ক্রিস্টি। হ্যাঁ, তারপরে আমরা ওই এইসব ক্যারেক্টারগুলোকে আমরা তখন চিনতে শুরু করতাম, আমরা কল্পনায় ভাবতাম, কল্পনায় হ্যাঁ। ভাবতাম, হ্যাঁ। তারপরে আমরা আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস আমরা পড়তাম, কিন্তু এবং আমরা কল্পনায় ভাবতাম শার্লক হোমস কিরকম। এবং আমি যখন লন্ডন গিয়েছি, আমি সেই কল্পনার বাড়িতে গিয়েছি দেখতে যে আসলে কিরকম। এবং আমার খুব প্রিয় ক্যারেক্টার এরা, যেখানে এই প্রফেসর মরিয়ার্টি থাকে। এই নাটকে কি ওরকম প্রিয় ক্যারেক্টার বের হয়ে আসার সুযোগ আছে? আইরিনকে লোকজন পছন্দ করে ফেলবে? সিরিজটা আসলে আমি জানি না সামনে সিরিজের ভবিষ্যৎ কি, কিন্তু কাজটা আমরা এমন ভাবেই করেছি যে চাইলে এটাকে, এই গল্পকে আরো আরো সামনে লম্বা করা যাবে, একটার পর একটা এগিয়ে গল্প নেওয়া তৈরি যাবে। করা যাবে। এটা সম্ভব যদি রাইটাররা চান আর কি, ডিরেক্টর চান। আমরা কিন্তু দেখি যে এই যে গোয়েন্দা কাহিনী কিংবা থ্রিলার কিংবা এই জনরা তো পুরুষরাই মূলত নায়ক। শার্লক হোমস কিংবা আমাদের এখানে ব্যোমকেশ বক্সী, ফেলুদা, তাই না? এরা সবই তো পুরুষ। কেন এটা হয়েছে? এটা কি আসলে পুরুষতান্ত্রিকতা, নাকি আসলে এই কাজগুলিতে মানুষ পুরুষকেই কল্পনা করে? আমার মনে হয় কাজগুলোতে পুরুষকে কল্পনা করে। কেন এটা বিপজ্জনক? তাই এটা অডিয়েন্স না করলেও হচ্ছে, অথবা রিডার্স না করলেও আমার মনে হয় অ্যাজ রাইটার্স আমরা বেশি কল্পনা করি। আমি বললাম এই পুরো ব্লেমটা আসলে ক্রিয়েটারের। তো এখানে কি এক ধরনের পুরুষতন্ত্র এখনো আছে? কিছুটা আছে। আমরা কিন্তু ফিল্মও এখনো দেখি, এমনকি যেখানে এত নারীবাদ বা এত নারীদের অনেক স্বাধীনতা, সেখানেও কিন্তু শেষ পর্যন্ত মিশন ইম্পসিবল টম ক্রুজের, হ্যাঁ, সেখানে টপ গানও টম ক্রুজের, হ্যাঁ, সেখানে ব্যাটম্যান, সুপারম্যান, মানে অনেক ম্যান, তাই না? একজন হঠাৎ ওয়ান্ডার ওম্যান, কিন্তু ওয়ান্ডার ওম্যানকে অনেক কম জামা কাপড় পরতে হয়। হ্যাঁ, এটা কেন হয়? একটা ওয়েস্টের দেশেও একই অবস্থা। হ্যাঁ, তারপরে এই জায়গা থেকে বের হতে আরো সময় লাগবে, একটু সময় লাগবে আমার মনে হয়। হ্যাঁ, আমাদের এই জায়গা থেকে বের হতে অনেক সময় লাগবে। যে অনুষ্ঠানের মাঝখানে বিজ্ঞাপন থাকে, দেখেন, তারপরে ফিরে এলাম চলমান। এবং চলমানে আজকে আমরা গল্প করছি। আসলে আমরা গল্প করছি কারণ আগামীকাল ছুটি, শুক্র শনি চলমান থাকে না, এবং আমরা চেষ্টা করছি বৃহস্পতিবারের রাতটাকে একটা আড্ডা রাতে পরিণত করার জন্য। কিন্তু আমরা এর মধ্যেও সিরিয়াস কথাবার্তা বলেছি। আবার আমরা বিন্দুর কাছে আসি। বিন্দু, অভিনেত্রীর জীবনে অনেক আনন্দ থাকে কিন্তু বেদনাও থাকে। তার মধ্যে আমি কাউকে যখন জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে অনেক সময় ক্যারেক্টার তার যা থাকে, চরিত্র, মানুষ বিশ্বাস করতে শুরু করে ভালো অভিনয় করার কারণে যে এটা ওইরকম। হ্যাঁ, যেমন এক সময় এই নীল দর্পণ নাটকে যখন নীলকর এসে অত্যাচার করে, লোকজন জুতো ছুঁড়ে মারতো, কারণ সে বিশ্বাস করতে শুরু করে ওই লোকটা এরকম। আনোয়ার হোসেনকে সবাই সিরাজউদ্দৌলাই অভিনেত্রীর জীবনে অনেক সময় এরকম হয়, ভালো অভিনয় করে ফেললে লোকে তাকে সারাক্ষণ ওইটাই ভাবতে থাকে। তো এরকম অভিনেত্রী কি হয়েছ? না, মনে হয় হতে চাও? আমি তো নিজেকে, সত্যি কথা বলতে, আমার অভিনয় আমার ভালো লাগে না, পছন্দ না। আমি জানি না, বললে মানুষ তো মাইন্ড করবে, বলবে যে এটা ঠিক হচ্ছে না। আমার সত্যি আমার মনে হয় যে আমি এখনো যে ভালো অভিনয়টা করা দরকার, যে দক্ষতা আসা দরকার, আমার সিনসিয়ারিটি আছে, আমি কাজটাকে ভালোবাসি, ওখান থেকেই কাজটা করা। কিন্তু আমার মনে হয় যে আমার অনেক কিছু শেখার বাকি, এবং আমার আরো ভালো অভিনয় করা উচিত। আমার সেই জন্য আরো অভিনয় করা দরকার না? তাহলে তুমি কম কাজ করো কেন? আমি কম কাজ করি কারণ আমি সিলেক্টিভ। আমি একদম সোজা ভাষায় এটাই বলতে চাই। আমার কাছে অপরচুনিটিস আসে না তা না, কিন্তু আমি জানি আমি আসলে কোনটা, এখান থেকে কোন কাজটা করতে চাই, কোন কাজটা করতে চাই না। এবং অনেকে বলে আমি আনঅ্যাভেলেবল। আপনি বললেন আমার অনেক ভাব, আমি বলি নাই, মানে লোকে বলে, সরি, লোকে বলে, কিন্তু ব্যাপারটা এরকম একদমই নয়। আমি সামনে আছি, আমি অ্যাভেলেবল। হ্যাঁ, আমি আসলে ডেসপারেট না, আমি সবাইকে জানাতেও চাই না। আমি বিশ্বাস করি আমাকে প্রয়োজন হলে ডিরেক্টররা, যারা ভালো কাজ বানান, যারা লেখেন, ওনারা আমাকে খুঁজে নেবেন, এই বিশ্বাসটা আমার আছে। ডিরেক্টরের বা যারা প্রোডিউস করেন তাদের মনের মধ্যে তুমি থাকলে ওই ক্যারেক্টারের জন্য দে উইল কাম টু ইউ। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে কাজ এমনি তো কম হয়, অন্যান্য দেশে যত কাজ হচ্ছে সেই তুলনায় আমাদের এখানে কাজের পরিমাণ কম। সিলেক্ট করার জন্য তো যথেষ্ট পরিমাণে আমাদের ডিরেক্টরের সংকট। তো আমি অ্যাজ আ পারফর্মার বলতে চাই যে আমরা যখন কাজ করতে যাই, আমি চিন্তা করি যে আমি ওই যে বললাম না, আমার কাছে এই কাজের প্রায়োরিটি হচ্ছে আমার শো রানারটা কারা।
তো সেই জায়গা থেকে আমি একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাওয়াটা তো আসলে ক্ষতির কিছু নয়। একজন ভালো ডিরেক্টর আমাকে মেক শিওর করবেন, একটা ভালো প্ল্যাটফর্ম দেবেন, আমি যেখানে স্বস্তির সাথে এবং আমার ফুল ট্রাস্টটা দিয়ে আমি আসলে কাজটা ভালো মতো করে আসতে পারবো। ভালো দর্জি খোঁজে, জি, যেখানে খেতে যায় সেখানে ভালো শেফ খোঁজে, তাহলে নিশ্চয়ই সে যে কাজটা করবে সেখানে ডিরেক্টর ভালো হইতে দরকার। একজন ডিরেক্টর এবং রাইটাররা ওনারা যখন গল্প নিয়ে লিখবেন, আমাকে ভেবে লিখবেন, তো ওনারা তো আমার কাছে আসবেন। এখন যদি ওনাদের ভাবনার জায়গাগুলো তো আসলে আমি জানি না যে কোথায় যাচ্ছে কি হচ্ছে। আমি বিশ্বাস করার পরে কি মনে হয়েছে আইরিনকে দেখার জন্য আরো একটা এটার মানে আরো এটা সামনে যাওয়ার সুযোগ আছে? আচ্ছা, এখন আপনাকে মজার ঘটনা বলি। শুনতে চাইছি। আমার সাথে শাওকি ভাইয়ের যেদিন প্রথম কথা হয়, আমরা হেডলাইন নিয়ে যেদিন প্রথম বসি, ওই দিন কি উৎসবের ছিল, প্রেস রিলিজ ছিল। তো ওই দিন প্রথম উৎসব যে সিনেমাটা, এই সিনেমাটার প্রথম সেদিন জানানো হয় যে উৎসব আসছে। তো উনি প্রেস রিলিজ অ্যাটেন্ড করে আসার পরেই আমরা একসাথে বসি, এবং আমি ওই দিন থেকে জানি, এটা আমরা বলছি 2 বছর আগের কথা না, 1.5 বছর, এতদিনের পরিকল্পনা। জি। সো আমি জানি ওই দিন থেকে যে আমি আসলে, উনি আমাকে নিয়ে ক্যারেক্টারটা ভেবেছেন এবং উনি আমাকে যে উপস্থাপন করেছেন, কাজের আইডিয়া নিয়ে এসছেন, এটা উনি আমাকে ভেবে করেছেন। সো দিন যত পার হয়েছে, আমি কিভাবে কথা বলি বা আমি কি ভাবি, এগুলো আলোচনা সাপেক্ষে হোক বা আমাকে অবজারভেশনের জায়গা থেকে হোক, আমি শিওর আমার রাইটাররা ওইভাবে করে আমার ক্যারেক্টারকে দিনকে দিন আরও বেটার করেছেন। তো আমি আসলে এই ধরনের কাজই করতে চাই। আমার কাছে এখন মনে হয় যে আর্টিস্টের অনেক অপশন আছে সত্যি, কিন্তু যে পরিস্থিতিতে বা যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি চাই না যে 7-8 জন আর্টিস্টকে এখানে এই ক্যারেক্টারটার জন্য অপশন হিসেবে রেখেছি। আমি আসলে অপশন হতে চাই না, এইটা আমার চাওয়ার জায়গা। আমি জানি না খুব একটা ক্ষতির চাওয়া কি। একটা অভিযোগ আছে যে আমাদের এখানে যে কোনো মানুষেরই বয়স বাড়লে তার জন্য নতুন ক্যারেক্টার তৈরি হয় না। অমিতাভ বচ্চন কিন্তু এখনো ক্যারেক্টার পান, নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টার পান, কিন্তু আমাদের এখানে বয়সের সাথে সাথে কি কারণে যেন বয়স বাড়লে তার জন্য ক্যারেক্টার তৈরি হয় না, এবং যেন সব সিনেমা সবকিছু শুধু একটা নির্দিষ্ট বয়সী মানুষেরাই তাদের জীবনের ঘটনা নিয়ে হয়। এবং মজার ব্যাপার কি, হলিউড বলিউড ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমরা সব ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, আফটার 40 একজন অভিনয় শিল্পীর প্রপার অভিনয়ের সুযোগ শুরু হয়। কথাটা কি ঠিক বললাম? কারণ একজন আর্টিস্টের আসলে দেখার জায়গা, তার হার্ডশিপের জায়গা, তার এক্সপিরিয়েন্স থেকে সে আসলে যেভাবে করে একটা ক্যারেক্টারকে সামনে আনতে পারেন, একটা 25 বছরের পারফর্মার আর 40 বছরের পারফর্মারের কিন্তু দেখার জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। তো অপরচুনিটি যেহেতু অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছে, আমি আসলে আশাবাদী যে আমাদের দেশেও আসলে এভাবে করে। আমি একটা সোজা প্রশ্ন করি তোমাকে, হেডলাইন যদি আমরা দেখি কেন দেখবো? বিন্দুর জন্য, অপূর্বর জন্য, ইয়াশ রোহানের জন্য, বাট মানুষ হেডলাইন দেখবে কেন? হেডলাইনের যতগুলো মানুষের সম্পৃক্ততা আছে, ওই যে বললাম প্রত্যেককে ভালো কাজ করে এখানে। তো প্রত্যেকের এক একজনের দর্শক, শাওকি সায়েদের একটা দর্শক আছে, তারা আসবে। আমি বিশ্বাস করি আমার কিছু দর্শক শুভানুধ্যায়ী আছে, তারা আসবে, ইয়াশ রোহানের আসবে, অপূর্বর আসবে, সবাই মিলে এই কারণেই আসবে। আর বিশ্বকাপ ফুটবল দেখে না, একদম দেখে না, না স্পোর্টস লাভার না, নট রিয়েলি, ওই অর্থে না। বিন্দু আসলে টিভি খুললে বা কোনো কিছু দেখতে চাইলে কোথায় কি দেখে বা কি খোঁজে সে, তার বিনোদন কি দিয়ে হয়? আমি টিভি দেখি না। তাহলে কি দিয়ে তুমি তোমার সময় কাটাও, কিংবা কোন জায়গা থেকে তুমি এন্টারটেইনড হও? আমি অনেক বোরিং একটা লোক। যে জামাটা পরে আছে এটা কি তোমার ডিজাইন করা? জি। আচ্ছা, এই জামার কোনো নাম আছে? জামার কোনো নাম নেই। এই জামার কোনো নাম নাই। হ্যাঁ, কিন্তু আজকাল তো জামার অনেক নাম হয়, আমি দেখি যে অনেক ধরনের নাম হয়। সেরকম নাটকের অনেক জনরা আছে, এটা এইরকম, ওইটা ওইরকম। আমরা ওই জায়গাতে না যাই। যদি এই নাটকটা সবাই দেখতে হয়, এই হেডলাইন সবাই দেখে, তাহলে কেন দেখবে? দেখবে কারণ অবশ্যই যদি আমাদেরকে ট্রাস্ট করে, যে আমরা যারা বানিয়েছি আর কি এটার পিছনে, সাধারণত আমরা ওইটাই বানাই যেটা আমরা দেখতে পছন্দ করি, অথবা এক সময়, অথবা আমরা এখন এই মুহূর্তে এই সময় কি দেখতে চাই সেটা। মানে এখানে তো একা একটা, যখন আমি ডিরেকশনও দিই, ইটস নট অ্যাবাউট অনলি মি, আমার টিম সবাই মিলে আমরা কি দেখতে চাই, হোয়াটস মিসিং। এবং তুমি নিজে যখন দেখো কোনো কিছু, তুমি কি দেখতে চাও? আমি হেডলাইনের মতো গল্প যখন দেখতে চাই, সেটা তুমি নিজেই বানাচ্ছ। অন্যের বানানো কোনো কিছু তুমি কি দেখতে চাও? আমি তো আপনি যতগুলো নাম বললেন একটু আগে, এগুলো সব আমাদের পছন্দের জায়গা, মানে এগুলোই তুমি দেখতে চাও। ফুটবল খেলা হলে তুমি কি দেখতে চাও? এখন তো সবখানে ফুটবল, আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আর দেখতে না,
কেন? কারণ আমার এটা নিয়ে খুব দুঃখ আছে? হ্যাঁ, এগুলো বলেন না। কি দুঃখ? তুমি যে দলকে সাপোর্ট আমি করো যে সে দল হেরে দলকে যায়? সাপোর্ট করি ফাইনালে সেই দল হেরে যায়। 94 ইটালি, 98 ব্রাজিল, 2002-তে বসে আর ব্রাজিল করবো না। তাহলে তো যেটা গত বিশ্বকাপে তুমি ডেফিনেটলি আর্জেন্টিনাকে সাপোর্ট করো নাই, কারণ করলে তো হেরে যাইতো আর্জেন্টিনা। আমাকে এরপরে 2006-এর পরে আমি আর এই ফুটবল থেকে রিটায়ার হয়ে গেছি। মানে কিন্তু কাউকে আপনি সাপোর্ট করো না, supporter দেখো? হ্যাঁ, আমি খেলা দেখি, আমি এনজয় করি, আমরা- আন্ডারডগকে সাপোর্ট করি সবসময়। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। বিন্দু, অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমি একটা পুরো অনুষ্ঠান সবাইকে তুমি বলেছি, এটাই প্রথম। না, আপনাকে ধন্যবাদ। এবং অনেকেই হয়তো জানেন না যে আমি আমার কথা বলছি, আমি আসলে কথা বলতে টিভি ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ইট ওয়াজ কমপ্লিটলি মাই ডিসিশন যে আমি আসলে আপনার এখানে আসতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, এবং অনেক আপনি ধন্যবাদ, সেটাতে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। একদমই না। সকি, অনেক ধন্যবাদ Thank অনুষ্ঠানে you, আসার thank you. জন্য। Thank you so much. এবং আজকে যারা অনুষ্ঠানটা দেখলেন, চলমান আজকে অন্যরকম ছিল। আমরা ইচ্ছা করে একটু আলাপ করেছি, একটা কাজ নিয়ে আলাপ করেছি। মূলত কাজটা ইম্পর্টেন্ট না, ওই নাটকটা যে আমরা আলাপ করতে চেয়েছি ব্যাপারটা তাও না। আমরা আসলে আলাপ করতে চেয়েছি যে এই মুহূর্তে আসলে মানুষ কোথায় বিনোদন খুঁজছে, আমাদেরকে আসলে বিনোদন ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত কিনা, নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড়াচ্ছে, সেখানে কি কর বাড়ানো আসলে ঠিক হচ্ছে কিনা, অথবা যারা কাজ করেন তারা আসলে কেন কাজ করেন, কি তাদেরকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে, এই বিষয়গুলি জানার চেষ্টা করেছি। এবং এটাও জানার চেষ্টা করেছি যে এই নাটকগুলি যখন হয়, এই কাজগুলি যখন হয়, তখন কি সেখানে পুরুষতন্ত্রের প্রভাব থাকে কিনা, অথবা সারা পৃথিবীতে যেভাবে কাজ হচ্ছে আমরা কি তার বাইরে কিনা, অথবা একইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। বিনোদন জগৎ অনেক বড় এবং সেখানে বাংলাদেশের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে বিনোদন ইন্ডাস্ট্রিতে কেউ ঋণ দেয় না। এবং আমাদের এই বিনোদন ইন্ডাস্ট্রিতে যারা বিনিয়োগ করেন তারা অনেক ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেন। এমনকি যারা টেলিভিশন তৈরি করেন তারা বিরাট ঝুঁকি নিয়ে টেলিভিশন স্টেশন বানান, যারা রেডিও স্টেশন দিয়েছেন তারা বিরাট ঝুঁকি নিয়ে এটা করতে হয়। এবং এই ঝুঁকির বড় কারণ হচ্ছে আমাদের দর্শকরা অনেক ক্ষেত্রেই আমাদের নিজেদের যে গণমাধ্যম, নিজেদের টেলিভিশন, নিজেদের ওটিটি প্ল্যাটফর্ম, তার পাশে না দাঁড়িয়ে অন্য কোথাও অন্য কারো পাশে দাঁড়াতে পছন্দ করেন। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের বিনোদন জগৎ শক্তিশালী না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পাশে না দাঁড়াবো, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর কাছে আমাদের যে সম্মান পাওয়ার কথা সেটা আমরা পাবো না। যত ভালো কিছুই বানাই না কেন, আমাদেরকে আগে আমাদের পৃথিবীটাকে, আমাদের দেশটাকে এবং আমাদের মানুষদেরকে সম্মানের জায়গায় নিয়ে যেতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলমান দেখবেন, মাঝখানে শুক্র শনি বন্ধ, কিন্তু তারপর রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9:30টায় চলমান হাজির হবে নেক্সাস টেলিভিশনের পর্দায়। এবং নেক্সাস এমন একটা টেলিভিশন যেখানে সে তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আলাপ করতে পারে। ওটিটি নিয়ে আলাপ করেছি আমরা, এমন একটা কিছু নিয়ে আলাপ করেছি যার সঙ্গে আমাদের সরাসরি এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু তারপরও আমরা এই কথাগুলি বলতে পারি। এটাই হচ্ছে গণমাধ্যমের শক্তি। আশা করছি আপনারা ঠিক জায়গাতে বিনোদন খুঁজবেন। আজকের মতো বিদায়।